এই আরসিবি সেই আরসিবি না যে 49 রানে অল উইকেট হয়ে যেত, এই আরসিবি সেই আরসিবি না যে 200 রান ডিফেন্ড করতে পারতো না, এই আরসিবি হলো সেই আরসিবি যে মুম্বাইয়ের মাঠে গিয়ে মুম্বাইকে হারিয়ে আসে। এই আরসিবি হলো সেই আরসিবি যে মুম্বাইয়ের এরকম ওয়ার্ল্ড ক্লাস বোলিং লাইন আপের এগেনস্টে 250 রান করে বুক ঠুকে। এই আরসিবি দ্য গ্রেটেস্ট এভার আরসিবি টিম দ্যাট আরসিবি হ্যাভ অ্যাসেম্বলড। আমার মতে তো এটাই এখনো অবধি, যতই 2016 টিম হোক, আমার মতে সব থেকে ব্যালেন্স টিম যদি থেকে থাকে আরসিবির এখন 2026-এর মানে 25-26 আর কি। একটা কমতি ছিল, কি ছিল সেটা ছিল ফিল সল্ট ফর্মে ছিল না। ফিল সল্ট এমন খেলা দেখিয়ে দিল যে আমাদের সবাইকে ভুল প্রমাণ করে দিয়েছে। मालिक आ गया, होश, इसको होश आ गया, देखो आंखें खोल खस रहा है। জেকব বেথেলের আর দরকার নেই না। তারপরে আমি একটা জিনিস মনে পড়লো আমার এখন, ফিল সল্টের সেলিব্রেশনটা কেমন ছিল বলতো? মুম্বাইয়ের দিকে ছিল এটা? সেটা কি মুম্বাইয়ের দিকে ছিল? মানে যা ফর্মে ছিল সেই ফর্ম থেকে আসাটা খুব জরুরি ছিল, আর এটা এটাই তার দরকার ছিল। আমি তো একটা জিনিসে অবাক হয়ে যাচ্ছি, সেটা হচ্ছে রাজাত পাতিদার এটা কি ধরনের ফর্ম নিয়ে এসেছে আইপিএল এর মধ্যে। রাজাত পাতিদারকে টি20 ব্যাটার হিসেবে আমরা তো চিন্তামই না, একদম চিন্তামই না। তবে আমি এরকম ভাবে খেলতে কাউকে এই স্ট্রাইক রেটের সঙ্গে এইভাবে কনসিস্টেন্সির সঙ্গে এসে আমি কিন্তু কোনো প্লেয়ারকে এখনো অবধি দেখিনি। হয়তো এর থেকে বেশি স্ট্রাইক রেটে খেলেছে অনেকে, কিন্তু এত কনসিস্টেন্সি ছিল না। আর না হলে এর থেকে বেশি রানও করেছে, কিন্তু এত স্ট্রাইক রেট ছিল না। আমি কিন্তু রাজাত পাতিদারের মতো কাউকে সত্যি তাই। এই রাজাত পাতিদারকে আমরা কি হিসাবে চিন্তা, যে একটা ঠিক আছে ভালো স্ট্রাইক রেট মানে একজন প্লেয়ার যে এসে মিডল অর্ডারে ঠেকিয়ে দিতে পারে, মধ্য কথা হচ্ছে রাখবে আর কি। তো আরসিবি টিম মুম্বাইয়ের মাটিতে হারিয়ে দিল, 4টের মধ্যে 3টে জিতে বসে রয়েছে। আর এদিকে মুম্বাই ইন্ডিয়ান্স যাদের নামে আমরা এত প্রশংসা করেছিলাম, শুধু আমরা বলে না, যে কোনো টিম অন পেপার যদি দেখে থাকে মুম্বাই ইন্ডিয়ান্সের টিম বলবে যে এই টিম 1 নম্বরে থাকার টিম। সে 4টে ম্যাচের মধ্যে কিন্তু 3টে ম্যাচ পর পর হেরে গেল। ये सब क्या हो गया आदि, कैसे हो गया? इन जालिमों ने मिलकर ये क्या हल कर दिया तुम्हारा? এটা কি ছিল বল তাহলে মুম্বাইয়ের কাছে, তাও আবার হোম গ্রাউন্ডে, হোম ক্রাউডের সাপোর্টের সামনে। হ্যাঁ, তুই একটা জিনিস চিন্তা কর না, লাস্ট 10 বছরে যদি আরসিবি টেক রেকর্ড মানে ধরা হয় উইনিং এ, মুম্বাইয়ের মাটিতে কিন্তু এই লাগাতার মাত্র 2টো জিতেছে লাস্ট 10 বছর আরসিবির এগেইনস্টে। হ্যাঁ, আরসিবির এগেইনস্টে। তারপরে আবার কি, তুই যদি এটাই যখন বলছিস মুম্বাই আরসিবি যদি হেড টু হেড রেকর্ড দেখি আমরা, লাস্ট 7টা-8টা ম্যাচে 8টা ম্যাচে কিন্তু 6খানা ম্যাচ আরসিবি জিতেছে মুম্বাইয়ের এগেইনস্টে। এদিকে আমরা যদি দেখি যে অন্যান্য টিমের সঙ্গে আরসিবি কিন্তু গোহারা হেরে আছে, যেমন কলকাতার সঙ্গে, সেখানে মুম্বাইয়ের সঙ্গে কিন্তু লাস্ট 8টা ম্যাচে, বিশেষ করে আগের আইপিএলটা এর মধ্যে ধরতে হবে 4টে ম্যাচ, এটার মধ্যে একটা, সেটাই তো বলছি আগের 2-3টে ম্যাচ। দেখ আরসিবির মানে মেন, হয়তো তুই যেটা বলেছিস 2016-তে ছিল বিরাট কোহলি যে ফর্ম মানে 973 ছিল, কিন্তু এই 2024-এর পর থেকে কি দেখতে পাচ্ছি আমরা, বিরাট কোহলি একদিকে দাঁড়িয়ে থাকছে, আর কেউ না কেউ এসে একদিন না একদিন এসে এত স্ট্রাইক রেটে খেলে যাচ্ছে যে রান 2বার কিন্তু 250, প্রায় আজকে 240 ছিল, আগের দিন 250 ছিল। রেগুলার কিন্তু কেউ খেলছে না, কেউ ইন্ডিভিজুয়ালি খেলে দিচ্ছে। ওটাই বলছি, এটাই সবথেকে প্লাস পয়েন্ট, একটা ভালো টিমের এটাই একটা প্লাস পয়েন্ট, যে প্রত্যেককে কোনো না কোনো ভাবে পারফরম্যান্স দিচ্ছে। একদিন রাজত পাতিদার, একদিন বিরাট কোহলি, একদিন আজকে যে খেলে একদম। তো ম্যাচের উপরে যদি আমরা আসি, ম্যাচ কেমন হলো? ম্যাচ যা হতো, ধাসু ম্যাচ হতো, জানা কথা এটা, ঠিক আছে। তবে মুম্বাই ভালো কন্টেস্ট আর একটু যদি দিয়ে দিত লাস্টের দিকে গিয়ে, গত 222 করেছে, আর কিছুটা রান যদি করতো লাস্টে এসে, তাহলে একটু মজা পেতাম আমরা আর কি। তবে এই জন্য এত রান ডিপেন্ড করা ভাই খুব টাফ। তো টসে স্বাভাবিক ব্যাপার, আরসিবি কে এখানে যেই জিতবে টসে চেস করছে, এখন স্বাভাবিক ব্যাপার, এটা এখন ট্রেন্ড অনুযায়ী মুম্বাই প্রথমে জিতে বোলিং নিয়েছে, আরসিবি কে ব্যাটে এনেছে। কিন্তু যদি আগে থেকে জানতো তাহলে আরসিবি কে ব্যাটে আনতো না, ঠিক আছে। টিম চেঞ্জেস যদি বলা হয়, এখানে জস হেজেলউড अवेलेबल ছিল না, তার জায়গায় সোজা একদম কোনো চিন্তা নেই, জেকব ডাফি ঢুকে যাবে, একদম সেম লাইক টু লাইক রিপ্লেসমেন্ট একদম। আর মুম্বাই ইন্ডিয়ান্সের টিম, এখানে যদি বলা হয় মুম্বাই ইন্ডিয়ান্সের টিমের মধ্যে চেঞ্জ কি করা হয়েছে, মিচেল স্যান্টনারকে আবার ফেরত আনা হয়েছে। আগে যেটা অ্যাজ ইউজুয়ালি করবে, এটা করারই ছিল, তো এরকম মিচেল স্যান্টনারকে এনে দিয়েছে। তো আরসিবি ব্যাটে নেমে তুই বিরাট কোহলি যে এখন গড মোডে চলছে, সেটা নিয়ে তুই কি বলতে চাস সেটা বল। 69, 28, 32
আজকে হচ্ছে 50 কত 50-55 যাই হোক 50 53 মতন করেছে, হ্যাঁ 4খানা ম্যাচে কিন্তু কন্টিনিউ এরকম রান করে আসছে এবং হায়ার স্ট্রাইক রেটের সঙ্গে। আজকেই সবথেকে কম স্ট্রাইক রেট ছিল 38 বলে 50 করেছে। হ্যাঁ যেহেতু একদিকে ফিনসলের ঝড়, হ্যাঁ ঠিক আছে, সেই হিসাবে ও শুধু স্ট্রাইক রেট দিয়ে ফিনসলকে দিচ্ছে। ফিনসলকে ভাব যে ফর্মে নেই এরকম একটা ইম্পর্টেন্ট ম্যাচে এসে কিন্তু ফর্ম দেখিয়ে দিল। 36 বলে ব্যাং অন 78 রান একদম। মানে আমরা অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে বিরাট কোহলিকে নিয়ে কি বলবো আমরা তো সেটাই ভাবছি কি বলবো। ওর যে বিরাট কোহলিকে আমি বলবো একটা সাইডে রেখে দে, তুই রেখে দে সাইডে। বিরাট কোহলি তুই কি করে এটা সম্ভব হয় তুই আমাকে বল, যে যেই ছেলেটা লাস্ট আইপিএল খেলেছিল T20 লাস্ট, ঠিক আছে, মিডিলে তো ওডিআই খেলছিল, তো আইপিএল খেলেনি, তো সেই T20 এক বছর আগে খেলে এসে তারপরে এখন T20 খেলছে, প্রথম ম্যাচে 69 তা আবার নট আউট, তারপরের ম্যাচ থেকে 30-এর উপরেই রান চলছে, আবার 50 একটা। তাহলে আর ওদিকে ফিল সল্টের কথা যদি বলি, স্যান্টনারকে ধুয়ে দিয়েছে পুরো 3-6, তারপরে মার্কান্ডে এসছে 3-4। আজকে ভাই ফিল সল্ট অন্যরকম ফর্মে এসেছিল, কিন্তু ফিল সল্টকে মানে ব্যাটিং দেখতে এত ভালো লাগে। এই সেম জুটিটাই কিন্তু আগের বছর চলেছিল বলে আরসিবি এত জিততে পেরেছিল। তো আমরা এই বছর আবার এই জিনিসটা শুরু হতে দেখে ফেললাম, মুম্বাইয়ের মাটিতে মুম্বাইকে হারিয়ে দিয়ে আসলো এই জুটি মিলে। সেটাই তো বলছি, আরসিবি যা ব্যাটিং লাইন আপ আমরা গত ম্যাচেই কিন্তু দেখেছিলাম, ঠিক আছে, গত ম্যাচে 2-1 ফল্ট হয়েছিল দেখে ওটা ম্যাচটা জিততে পারিনি, কিন্তু সব থেকে বেশি ভাল লাগছে হচ্ছে ফর্ম, হ্যাঁ সবার ফর্ম। তুই তারপরে কি যদি ওখানে ফিল সল্ট আউটটা না হতো, ঠিক আছে, লর্ড শার্দুল এসে আউট করে দিয়েছে সেটা আলাদা ব্যাপার, কেউ মানে মুম্বাইয়ের এরকম বোলিং লাইন আপ, শার্দুল ঠাকুর, তারপরে জসপ্রীত বুমরা, ট্রেন্ট বোল্ট, দীপক চাহার, তারপরে মিচেল স্যান্টনার, এরা এতগুলো বোলার থাকতে এসে শেষমেশ গিয়ে শার্দুল ঠাকুরকে এখানে কাজ করে দেখাতে হচ্ছে যে প্রথম ব্রেক থ্রু দিতে হচ্ছে, নাহলে কত রান, 120 রানের পার্টনারশিপ ছিল, 36 বলে অলরেডি 78 করে ফেলেছিল, মানে 11 ওভারে গিয়ে ফার্স্ট উইকেট নিয়েছে। তুই তাহলে ভাব, যেখানে জসপ্রীত বুমরা থেকে শুরু করে রান কত ছিল বলতো, সেটা তো বললাম, যেখানে জসপ্রীত বুমরা থেকে শুরু করে ভোল্ট থেকে শুরু করে, ঠিক আছে, হার্দিক পান্ডিয়া থেকে শুরু করে কেউ উইকেট পেল না, সেখানে লর্ড এসে উইকেট নিল, হ্যাঁ করেছে, ঠিক আছে, উইকেট নিয়েছে, ঠিক আছে, তারপরে তারপরে তো আরো বেশি শনি লেগেছে ওর। রাজাত পাতিদার আসলো, প্রথম 4 বলে 22 রান, হ্যাঁ 17 বলে 50। তুই ভাব, আর বাবু আবার চলছে এখন, আমার তো মাথায় ঢুকছে না, বাবু আবার 4-এ বিশ্বাসী না, না 6 4 থেকে রিভার্স সুইপ মারছে, রিভার্স সুইপেও 6। বাবুর মানে অ্যাটিটিউড, আমার কি চুল কি বড় করার কি একটা লাখ কি ফেভার করছে নাকি, হতে পারে। তবে আমার একটা জিনিস ভালো লাগলো, ও নিজেকে প্রমোট করেছে এখানটায়, 3 নম্বরে যে দেবদত্ত পাডিক্কাল নামার কথা, সেখানে ও দেখছে যেহেতু রান বেশি হচ্ছে আমার এইখানটায়, কিন্তু আমার এক্সেলারেশন দরকার, যার জন্য কিন্তু ও 4 নম্বরের জায়গায় ও নিজেকে 3 নম্বরে এখানে প্রমোট করেছে। এটাই এই জিনিসগুলোর জন্যই কিন্তু বোঝা যায় যে যেখানে বিরাট কোহলির মতো প্লেয়ার রয়েছে টিমের মধ্যে, ও নিজের মাথা খাটিয়ে এই জিনিসগুলো করছে। লিডার কাকে বলে, এইটাই হচ্ছে লিডার, ঠিক আছে, এটাই তো কথা। আমি ফ্রন্টে এসে খেলবো, ঠিক আছে, যে আমার যদি ফর্মটাকে আমি ইউটিলাইজ করব। তারপরেও তো শান্তি নেই না, টিম ডেভিড কাকে ছেড়ে কাকে করবে, কাকে ছেড়ে কাকে আউট করবে। টিম ডেভিডও কত মেরেছে, 16 বলে 34 মেরেছে ভাই, তাহলে তুই স্ট্রাইক রেট গুলি দেখ না, 200 265 আরসিবি ভাই অন্য লিগে রয়েছে, আরসিবি অন্য পুরোপুরি লিগে আছে। আমি এই জিনিসটার পিছনে আমি একটা প্লেয়ারও না, একটা ম্যান আছে যাকে আমি এখানে শ্রেয় দিতে চাই, যেটা হচ্ছে আরসিবির ব্যাটসম্যানরাও দেয় বিশেষ করে, সেটা হচ্ছে দীনেশ কার্তিক। গত বছর জয়েন করেছে আরসিবিকে, কি হয়েছে গত বছর আমরা দেখেছি। আমি জিতেশ শর্মার একটা ইন্টারভিউতে দেখেছি, জিতেশ শর্মা পুরোপুরি ওর লাইফের, ওর যে ক্যারিয়ারের ক্রেডিট দিচ্ছে ও পুরোপুরি দীনেশ কার্তিককে। তার মানে কতটা ইম্প্যাক্ট ভাব, যে কতটা মোটিভেট করে প্লেয়ারদের, যে ওরা যেন এসে এরকম ইয়েতে খেলে। নিশ্চয়ই রাজাত পাতিদারের পিছনেও কিন্তু এরই হাত আছে অবশ্যই, কারণ আমরা টিভির পিছনে বা পর্দার পিছনে আমরা জিনিসটা দেখি না, কিন্তু এক একটা কোচের, বিশেষ করে দীনেশ কার্তিক, অ্যান্ডি ফলার, এদের যে কোচের যা ভূমিকা, ঠিক আছে, অবশ্য ওদের সাপোর্ট না থাকলে কখনো টিমটা এত সুন্দরভাবে গুছিয়ে টিমটা তৈরি হতো না। আর এদিকে তোর অকশানেও এখানে হাত আছে, নিশ্চয়ই ওদের অকশানেও হাত রয়েছে, জেকব বেথেলের মতো প্লেয়ারকে নেওয়া, ঠিক আছে, রিজার্ভ বেঞ্চ। মুম্বাইয়ের বোলিং এ যদি আসি, মুম্বাইয়ের বোলিং এ সবাই মার খেয়েছে, একদম মানে একদম ধরে কাউকে ছাড়েনি, বুমরাই ছাড়েনি, 4 ওভারে 35 খেয়েছে, উইকেট পায়নি। একটা জিনিস তুই ভাব, একটা জিনিস চিন্তা কর, যে লাস্ট 5টা ম্যাচে কিন্তু জসপ্রীত বুমরা একটা উইকেটও পায়নি, লাস্ট আর 5টা আইপিএল ম্যাচে, এই সিজনে কিন্তু একটা উইকেট পায়নি। তাহলে কি মুম্বাইয়ের কি পতন শুরু হয়ে গেছে? এটা কিন্তু অনেকে মুম্বাইয়ের পতনের পিছনে অনেকে দেখছে না এই জিনিসটা। জসপ্রীত বুমরা হয়তো চেক দিচ্ছে, বলে কম রান দিচ্ছে, ইকোনমি কম আছে, আর না হলে ব্যাটসম্যান বুঝে গেছে, আজকে বাধ্য হয়ে জসপ্রীত বুমরাকে কিন্তু পাওয়ার প্লেতে 2টো ওভার করাতে হয়েছে।
ফিল শট আর বিরাট কোহলি মার দেখে আমার মানে ব্যাটসম্যানরা বুঝে গেছে যে এর ওভারটা যদি আমরা 4টে ওভার যদি ইয়ে করে ফেলতে পারি, ঠিকঠাক খেলে ফেলতে পারি, পরবর্তীকালে অসুবিধা হবে না। তো যাই হোক, এখানে এসে রোহিত শর্মা আমরা দেখলাম যে 240 টার্গেট দেওয়ার পর রোহিত শর্মা রিকেলটন ভালো স্টার্ট দিয়েছিল, রোহিত শর্মার হ্যামস্ট্রিং ইনজুরির জন্য চলে যেতে হলো, কিছু তবে করার নেই। আজকের ইমিউনিটি কিন্তু বিভৎস ছিল। বিরাট কোহলিকে তুই বাইরে বসতে দেখেছিস? হ্যাঁ লাস্ট, হ্যাঁ এটাই বাইরে বসে আছে। লাস্ট কবে বিরাট কোহলিকে আমি ডাগ আউটে বসে থেকে খেলা দেখতে দেখেছি, এটা ভাই আমার মনে হয় হ্যামস্ট্রিং এর জন্য বাইরে চলে গেল। ওখানে রায়ান রিকেলটন টুকটাক খেলছিল, যা খেলছিল মোটামুটি ভালোই খেলছিল প্রথম দিকে এসে, কিন্তু এত রান হয় না, এত কিছু চেয়ে যায় না। তিলক বর্মা মুম্বাই ইন্ডিয়ান্সের পতনের পিছনে আরো কারণ আছে। সূর্য কুমার যাদব, তিলক বর্মা, সূর্য কুমার যাদব কিন্তু লাস্ট যদি আমরা এই আইপিএল এর টোটাল 106 রান রয়েছে, এটা আমরা রিসার্চ করে বের করেছি। 22 বলে 33 করে 4 ম্যাচে 106 রান রয়েছে। আর তিলক বর্মার কথা যদি বলিস, 4 ম্যাচে টোটাল রয়েছে 35 রান, শুধু 35 রান 4টে ম্যাচে। তারপরে আবার স্ট্রাইক রেটও কমা, 130 স্ট্রাইক রেট, যে মাঠ থেকে আউট হচ্ছে এমনও না। তো বললাম যে বিশ্বকাপ থেকে টি20 বিশ্বকাপ থেকে শুরু হয়েছে, ঠিক আছে, এদের যা ফর্ম শুরু হয়েছে আমার মনে হয় না এইভাবে যদি চলতে থাকে তাহলে মুম্বাই ইন্ডিয়ান্সের এই ব্যাটিং এর জন্য মানে কলকাতা চেন্নাইয়ের সাথে মনে রেস হবে। তুই যেমন দেখ তোর রাদারফোর্ড আসলো, রাদারফোর্ড কিন্তু এসে ওর খেলাও খেলে দিয়ে 31 বলে কত 71 মেরেছে। আর এদিকে মেন যে ব্যাটসম্যান যাদেরকে নিয়ে ভরসা করা, রায়ান রিকেলটন বিদেশি, ও খেলে দিয়ে গেছে। রোহিত শর্মা রান পায়নি, ঠিক আছে। তারপরে হার্দিক পান্ডিয়া একা করবেই বাকি। হার্দিক পান্ডিয়াকে আমি সব সময় রান পাক না পাক, ও 3 ডাইমেনশনাল প্লেয়ার ভাই, বলে নালে ব্যাটে করেই দেখাবে, করে দেবে। হার্দিক পান্ডিয়া কখনো ফ্লপ যায় না, ঠিক আছে, আমি দেখেছি এই জিনিসটা। তো এটা রয়েছে। প্লাস যদি আরসিবির বোলিং এর কথা বলি, মাঠটাই এমন ছিল যে এই মাঠটাই কিন্তু পুরোপুরি মারের মাঠ ছিল। মুম্বাই ইন্ডিয়ান্সের ওয়াংখেড়ে স্টেডিয়াম জানা কথা আমাদের কেমন, এই ওয়াংখেড়ে স্টেডিয়ামে তোর রান হয়েছিল 250 রান হয়েছিল তোর ওয়ার্ল্ড কাপের সময়। তো এই মাঠ আমরা এরকম জানি অলরেডি। তো উইকেট বেশি পড়ার কথা ছিলও না, রান বেশি হওয়ার কথা ছিল। মুম্বাই কাছাকাছি গিয়ে তাও মোটামুটি এটা পৌঁছেছে জায়গা মতো। তবে আরেকটা জিনিস, এরকম দুটো ম্যাচ হলো কিন্তু রাজস্থানের এগেইনস্টও তা কাছাকাছি পৌঁছেছিল, প্লাস হচ্ছে এই ম্যাচেও কিন্তু কাছাকাছি পৌঁছলো, কিন্তু পারলো না আর কি। তবে আরেকটা জিনিস, আরসিবির যে বোলিং লাইনআপে দুটো কিন্তু ক্রুশাল মেম্বার আছে, যেটা না বললে নয়, দুটো স্পিনার, ঠিক আছে। হয়তো নামে ঠিক আছে, যদি আমরা খাতা কলম হিসাব করে সুরেশ শর্মা, কুনাল পান্ডিয়া, কিন্তু ওরা 2025 মানে গতবার থেকে শুরু করেছে। কুনাল পান্ডিয়া ম্যান অফ দ্য ম্যাচ ফাইনালে, তারপরে সুরেশ শর্মা মানে হাইয়েস্ট উইকেট টেকার ছিল গত বছর। হেজেলউডের পরেই থাকবে যদি ফার্স্ট না থাকে। আজকে দেখ না, প্রথম উইকেট দুটো উইকেট সুরেশ শর্মা। তার মানে তুই ভাব আন্ডাররেটেড প্লেয়ার। কিন্তু কুনাল পান্ডিয়া প্রত্যেক ম্যাচে আছে, উইকেট আছে, একটা না একটা উইকেট আছে, সে বাউন্সারের সাথে হোক, যেভাবে এর সাথে হোক। তো এখানে মোটামুটি আরসিবি যা বোঝা যাচ্ছে, ওরা নিজেদের কম্বিনেশন খুঁজে পেয়ে গেছে এবং ডমিনেট করতে চলেছে প্লে-অফসে। তো এটা মোটামুটি কনফার্ম। আরসিবি যদি কোথাও ভুল না করে, আমার মনে হয় আরসিবি কে এই বছরও দাবিদার আছে, ফাইনালিস্ট ওঠার একদম প্রবল দাবিদার। তো দেখা আরেকটা কন্ট্রোভার্সি হয়েছে, আমি যেটা বলে নিতে চাই, গ্লাভস কন্ট্রোভার্সি। গত পরশুদিন আমরা দেখেছি, যেটা হচ্ছে তোর দিল্লির ম্যাচ ছিল, দিল্লি চেন্নাইয়ের ম্যাচে, কিন্তু চেন্নাইয়ের সঙ্গে তো ছিল দিল্লি, তো দিল্লির ম্যাচে কিন্তু গ্লাভস পাল্টানো দেওয়া হয়নি। মানে বারবার অনেক সময় কি হয়, বারবার ওই যে ঘামের জন্য কিন্তু ওভারের মাঝখানে পাল্টাতে দেওয়া হয়নি, কিন্তু মুম্বাইয়ের ম্যাচে কিন্তু দেওয়া হয়েছে। এটা নিয়ে আমি জানি, এই জন্য নিয়ে প্রশ্ন উঠবেই। মুম্বাই কিন্তু এর জন্যই খায়, এই মিমগুলো যে ওঠে মুম্বাইয়ের, একদম কনফার্ম, মানে এই জিনিসগুলোর জন্য ওঠে। কেন করতে দেবে যখন আগের দিন করতে দেয়নি? এটা জাস্ট একটা কমিউনিকেশনের মিস্টেক বা এরকম কিছু একটা হবে হয়তো, জানি না কত বড় কন্ট্রোভার্সি হবে এটা নিয়ে। মুম্বাই তো মিম হবে এটা না, ওটার একটা ব্যাপার ছিল। ওটা হচ্ছে কি বলতো, যখন গ্লাভস এনেছিল তখন ওটা ভুলবশত কিন্তু ডিস্টেন্স স্টাফকে ভুলবশত কিন্তু বাঁ হাতের গ্লাভসকে ডান হাতের গ্লাভস নিয়ে এসেছিল, বারবার আসছিল দেখেই হয়তো সেই কারণেই হয়তো এটা হতে পারে। কিন্তু আজকেও সেম, হার্দিক পান্ডিয়া কিন্তু বারবার গ্লাভস চেঞ্জ করছিল, ঠিক আছে। তো যাই হোক, মুম্বাইয়ের ক্ষেত্রে কেন হবে বা ইয়ের ক্ষেত্রে সেটা আরেকটা বুঝবে। এটা তো হলোই মোটামুটি। আরসিবি এখন টপ 2 এ চলে এসেছে, রাজস্থানের পরেই চলে এসেছে। মুম্বাই এখন লাস্টের দিকেই, মানে 9 নম্বরে হয়তো, 9 কি 8 এ থাকবে, 8 এ থাকবে। আর ইয়ের কথা, আরেকটা ম্যাচ হয়েছে সেটা হচ্ছে কেউ দেখতে চায় না। পুরো আইপিএল 2026 এর সবথেকে বোরিং ম্যাচ ছিল এটা, সেটা হচ্ছে লখনৌ ভার্সেস গুজরাটের ম্যাচ। আর এই ম্যাচ বলতে সব বোরিং ম্যাচ, স্বাভাবিক ব্যাপার। 165 লো স্কোরিং ম্যাচ হয়েছে। দেখ, এলএসজি আর জিটি এই দুটো টিম সেম টু সেম টিম। তুই দেখ, প্রথম 3টে বেস্ট একদম। এদিকে হচ্ছে তোর ঋষভ পান্ত আছে, আর মার্করাম আছে, আর হচ্ছে তোর রয়েছে মিচেল মার্শ। আর ওইদিকে হচ্ছে জিটির মধ্যে ধরতে গেলে সাই সুদর্শন, আর হচ্ছে গিল, আর হচ্ছে তোর জস বাটলার। 3জন, এই 3জন। মিডল অর্ডার, লোয়ার মিডল অর্ডার নেই, ঠিক আছে, দুটো টিমেরই। বোলার সব থেকে সেরা বোলার আছে দুটো টিমের মধ্যে, সব থেকে সেরা বোলার। এদিকে সিরাজ
প্রসিদ্ধ কৃষ্ণা, রাবাডা, ঠিক আছে, ওয়াশিংটন সুন্দর, রাশিদ খান, আর ওইদিকে শামি, তারপরে আবেশ খান, তারপরে দিগ্বেশ রাঠি, হ্যাঁ তোর প্রিন্স যাদব, মহসিন খান, এরা সব রয়েছে, ঠিক আছে। দুটো টিম প্রায় সিমিলার। এইখানে আসে আজকে যে ম্যাচটার মধ্যে যা হয়েছে, তাড়াহুড়ো করতে গিয়ে কিন্তু এলএসজি ফার্স্ট ব্যাটিং পেয়েছিল, তাড়াহুড়ো করতে গিয়ে কিন্তু এখানে 10 ওভারের মধ্যে ঋষভ পান্ত একদম থার্ড ক্লাস টি20 ব্যাটার, আমি সিরিয়াস বলছি, থার্ড ক্লাস ব্যাটসম্যান একদম। মিচেল মার্শ চলছে না, এডেন মার্করাম টুকটাক চলছে, আর ওদিকে ঋষভ পান্ত, আর মিডল অর্ডার আয়ুষ বাদনির পর থেকে আয়ুষ বাদনি, আব্দুল সামাদ, এগুলি ম্যাচ উইনিং না, পুরোপুরি ফ্লপ যাচ্ছে। তারপরে যে মুকুল চৌধুরী নেমেছে, প্রথমে 2-1 6 মারলো, 6-4 মারলো, আজকেও চললো না, ম্যাচে তো আর হবে না, না এটা স্বাভাবিক, কিন্তু প্রথম থেকে যারা খেলছিল তারা কিছু করতে পারলো না। তো 165 রান ভাই ডিফেন্ড করা যায় না, না আজকালকার যুগে টি20তে, করা যায় না। তোর ওইদিকে জর্জ বাটলার কিন্তু ফর্মে ঢুকে গেছে একদম জিটির, ঠিক আছে, দুটো ম্যাচ জিতে বসে আছে, কিন্তু দুটো ম্যাচ জিতলো। কি বলতো মানে কোনো এক্সাইটিং যে ব্যাপারটা ছিল না, এর জন্য অল্প করে ছাড়ছে। তো জর্জ বাটলার ফর্মে চলে এসেছে, 50 মারলো একটা, যেটা ছিল ওর টি20 ক্যারিয়ারের একদম 100তম 50। এর বাদ দিয়ে আর দুজনই আছে, বিরাট কোহলি আর ডেভিড ওয়ার্নার, গ্রেটেস্ট এভার টি20 প্লেয়ার ভাই, এটা মানতেই হবে। শুভমান গিল, জর্জ বাটলার, সাই সুদর্শন, এই তিনজনের মধ্যে যেই রান পাবে, এই তিনজনই যদি রান পায় তাহলে কিন্তু একমাত্র জিটি জিততে পারে, নাহলে কিন্তু কোনো সিন নেই এখানে। আর প্রসিদ্ধ কৃষ্ণা পার্পল ক্যাপ পেয়ে গেছে, 4টে উইকেট তুলেছে এই ম্যাচেও। আমার কথা হচ্ছে প্রসিদ্ধ কৃষ্ণা আইপিএল এ আগের বছরও পার্পল ক্যাপ হোল্ডার ছিল, এই বছরও কিন্তু পার্পল ক্যাপের হোল্ডারে সবথেকে উপরে রয়েছে। ইন্ডিয়া টিমে আসলে কি হয়, ইন্ডিয়া টিমে আসলে শুকিয়ে যায়। আমার কথা এটাই, যে ইন্ডিয়া টিমে আসলে কিন্তু এরা চলে না। তো যাই হোক, স্বামীও আজকে মার খেয়ে গেছে এই ম্যাচ নিয়ে, আর কিছু বলছি না আমি, ম্যাচে সেরকম কিছু ছিল না, ঠিক আছে, এইসব ম্যাচে অত কোনো ইন্টারেস্ট নেই। যেটা ছিল আরসিবি মুম্বাই, সেটা নিয়ে ভালো করে আলোচনা করলাম। আপনাদের আলোচনাটা কেমন লাগলো? আপনাদের যদি কোনো রকম এক্সট্রা কোনো ইনফরমেশন, ঠিক আছে, পেয়ে থাকেন, তাহলে এখানে ভিডিওতে সাপোর্ট দেখান, লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটাকে দাবিয়ে দেবেন, তাহলে আমাদের সাপোর্ট করুন। আজকের মতো এটুকুই রাখছি, চলো বাই।